আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। তো আজকে আমরা চলে এলাম লেকচার 3 নিয়ে। তো ইতোমধ্যে আমরা লেকচার 1 এন্ড 2 পড়ে ফেলেছি। তো আজকে লেকচার 3 তে আমরা দেখব টাইপ 4। তো দেখো এখানে কি আছে, গ্যাসের গতিতত্ত্ব, সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ আয়তন ও জুম থমসন প্রভাব এবং গ্যাসের শীতলীকরণ। হ্যাঁ, এই টপিকটা, মানে এই টপিকটা আসলে 3 স্টার গুরুত্বপূর্ণ এই কারণে তোমাদেরকে দেখাই। দেখো ঠিক এই বছরই জিএসটি তে এটা নিয়ে একটা কোশ্চেন আসছে। পাশাপাশি জিএসটি তে কিন্তু আরো কোশ্চেন গুলো আসে, সাথে সাথে হচ্ছে এগ্রিগুচ্ছতে আসছে, সাস্টে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সব জায়গায় মোটামুটি কোশ্চেন গুলো আসে। আচ্ছা, আর হচ্ছে 3 স্টার গুরুত্বপূর্ণ এই কারণে বলা হয় কারণ নামটা দেখে আশা করি বুঝতে পারতেছো এখানে কয়েকটা ক্রিটিক্যাল ইস্যু আছে, কয়েকটা কথা আছে যেগুলো হচ্ছে একটু গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, মানে এগুলো একটু বেসিকের জন্য গুরুত্বপূর্ণ। তো এগুলো যদি আমরা একটু ভালো মতো পড়তে পারি তাহলে আশা করি আমরা অনেক ব্যাপারে ক্লিয়ার হয়ে যাব। বিশেষ করে জুল থমসন প্রভাব যেটা আছে, এই জুল থমসন যে ইয়াটা থাকে প্রভাবটা, সেই প্রভাবটা কি আসলে, কেন আসে, কিভাবে এই জিনিসগুলো আগানো যায়, হ্যাঁ সেগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো চলো আমরা আগাই। ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে, দেখো কি লেখা, গ্যাসের গতিশক্তি ও গড় গতিশক্তি সংক্রান্ত সমস্যা। আচ্ছা, তো নর্মালি গ্যাসের গতিশক্তি বলতে আসলে কি বোঝায়, যে মানে গ্যাসের গতিশক্তি সংক্রান্ত সূত্র যেগুলো আমরা পড়ি, সেই সূত্রগুলোতে একটা কথা বলা ছিল যে গ্যাসের অণুসমূহের মধ্যে সংঘর্ষ হয়। হ্যাঁ, গ্যাসের অণুসমূহের মধ্যে সংঘর্ষ হয়, ওদের আয়তন 1/3 mc²। হ্যাঁ, পিভি ইকুয়াল টু 1/3 mc²। এখানে সি ড্যাশ দিয়ে আসলে বোঝায় সি আর এম এস আর কি। হ্যাঁ, বর্গমূল গড় বর্গবেগ যেটাকে আমরা বলি। তো দেখো এই জিনিসটাকে যদি আমরা একটু ঘুরায় লিখতে চাই, এভাবে লেখা যায় না? 1/3 কে জাস্ট আমি যদি এভাবে 1/3 ইন্টু 2 দিয়ে গুণ করে, তাহলে আবার হাফ দিয়ে গুণ করে দিই যাতে কাটাকাটি চলে যায়, ইন্টু mc² যা ছিল তাই থাকুক। তাহলে দেখো তো হাফ mv², সূত্রটা কি, গতিশক্তি সূত্র না? তাহলে এটাকে কি লেখা যায় দেখো তো, 2/3 আর এইটুকু অংশটাকে আমরা কিন্তু লিখতে পারি গতিশক্তি। হ্যাঁ, হাফ mv², এইটুকু আমরা লিখতে পারি কে, গতিশক্তি। তাহলে এখান থেকে ঘুরায় আমরা সূত্রটা কি লিখতে পারি, কে ইকুয়াল টু, কোনাগুনি গুণ করে দাও, 3/2 পিভি। আবার পিভি ইকুয়াল টু কি লেখা যায় বলো তো ভাইয়া, 3/2 পিভি ইকুয়াল টু লেখা যায় এন আর টি। আচ্ছা, এটা হচ্ছে গতিশক্তি সূত্র আর কি। হ্যাঁ, ওকে। তো গতিশক্তি সূত্র আমরা বুঝলাম, এটা হচ্ছে মানে মোল ধরে হিসাব করা হয়, মোল ধরে। যদি আমরা গড় গতিশক্তি বের করি, হ্যাঁ এটা হচ্ছে মোট গতিশক্তি আর কি। হ্যাঁ, মোট গতিশক্তি। এখন যদি আমরা গড় গতিশক্তি বের করি, গড় গতিশক্তি জিনিসটা কি হবে ভাইয়া, গড় গতিশক্তি অর্থটা কি, গড় মানে প্রত্যেকটা অণুর মধ্যে কয়টা করে শক্তি আছে, তাই না? এরকম না ব্যাপারটা? তাহলে আমরা কি আর এই সার্বজনীন গ্যাস ধ্রুবক নিয়ে কাজ করতে পারবো না? তখন আসলে বোল্টজম্যান ধ্রুবক নিয়ে কাজ করতে হবে, তাই তো? এখন মাথায় একটা প্রশ্ন আসতেছে যে ভাই বোল্টজম্যান ধ্রুবকটা যেন কি, ভুলে গেছি হালকা। আচ্ছা, এই আর যেটা আরটা সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা 1 মোলের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে 1 মোল, মানে অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক অণুর জন্য সার্বজনীন গ্যাস ধ্রুবককে আমরা বলতেছি আর। তাহলে একটি অণুর জন্য আমার ধ্রুবকটাকে কি বলবো আমরা, R/N। এটাকেই বলা হয় কে বা বোল্টজম্যান ধ্রুবক। হ্যাঁ, বোল্টজম্যান ধ্রুবক, এটাকেই বলা হয় R/N, মানে কে, বোল্টজম্যান ধ্রুবক। ঠিক আছে? সো আমরা এখন কি করব, একটা অণুর জন্য কি হবে, তখন এই জিনিসটা একটু বসাই, গড় গতিশক্তি লিখেই দিছি। তাহলে ই কে ইকুয়াল টু 3/2, তখন এন আর হবে না, এন মানে তো মোল বোঝায়, এনটা আর হবে না, তখন জাস্ট এখানে 3/2 কেটি লেখা যায়। হ্যাঁ, এখন এটা হলো একটা অণুর জন্য, ঠিক আছে, একটি অণুর জন্য। এখন যদি আমি বলি গড় গতিশক্তি ই কে এন সংখ্যক অণুর জন্য, বা ধরো এন দিয়ে ডিনোট না করে আমি যদি এক্স দিয়ে ডিনোট করি, যে এক্স সংখ্যক অণুর জন্য, ঠিক আছে, তখন এটাকে বলবো 3/2 এক্স কেটি, এক্স সংখ্যক অণুর জন্য। ঠিক আছে, এভাবে লেখা যায়। আবার এই জিনিসটাকে সুন্দর করে এভাবে লেখা যায় না, 3/2 কে মানে কি, R/N ইন্টু টি, এভাবেও লেখা যায়, কে ইকুয়াল টু R/N টি। মানে আমরা চাইলে যে কোনো সূত্রকে এভাবে ঘুরায় পেঁচায় সুন্দর করে লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো এটা মোটামুটি আশা করি আমরা সবাই বুঝলাম। এটা হচ্ছে গ্যাসের গতিশক্তির একটা
প্রমাণ আর কি, প্রুফ। মানে মেইন সূত্রটা হচ্ছে তোমার এখান থেকে আসছে, এই যে এখান থেকে আসছে, পিভি ইকুয়াল টু 1/3 এমসি স্কয়ার। এখান থেকে সব সূত্রগুলো আসছে, যেখানে সিটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। বর্গমূল গড় বর্গবেগটা কি ভাইয়া? অনেকগুলা অণুর বেগ নিলাম আমি, ধরো C1 স্কয়ার, C2 স্কয়ার, মানে এগুলো সব বর্গ নিলাম, হ্যাঁ, C3 স্কয়ার প্লাস ডট 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 n সংখ্যক অণু নিলাম Cn স্কয়ার, হ্যাঁ। বর্গমূল গড় বর্গবেগ, এই যে ফার্স্টে কি নিলাম? বর্গবেগ। এবার যেহেতু n সংখ্যক অণু, তাহলে নিলাম তার গড়, বর্গবেগের গড়। এবার করতে হবে বর্গমূল, তাহলে বর্গমূল গড় বর্গবেগ, এটাকেই বলতেছে সি ড্যাশ বা CRMS বা বর্গমূল গড় বর্গবেগ। এই বেগটাই আসলে সবার মধ্যে বেশিরভাগ সময় বিদ্যমান থাকে আর কি, হ্যাঁ। এটাই সবসময় ইউজ করা হয়, কোনো কিছু না বলে দিলে আসলে আরএমএসই আমরা ধরে নিয়ে করি আর কি। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের থিওরি। ওকে, আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এটা পিওর বেসিক, হ্যাঁ। এখান থেকে ম্যাথ কিভাবে আসে চলো একটু দেখি। আগে যে এখান থেকে একটু দেখে নিই, দেখো গতিশক্তি ও গড় গতিশক্তি সংক্রান্ত অলরেডি প্রমাণ করে ফেলছি যে ইকে ইকুয়াল টু 3/2 nRT, এটা হচ্ছে মোল ধরে, আর গড় গতিশক্তিটা হচ্ছে পার অণু বেসিসে। পার অণু বেসিস মানে বুঝছো তো, মানে প্রতিটা অণু অনুসারে গতিশক্তি এত, গড় গতিশক্তি যেহেতু বলছে, তাহলে দুইটার জন্য কত, তিনটার জন্য কত, চারটার জন্য কত, মানে এক্স সংখ্যকের জন্য কত, ওরকম করে বের করা যায়। এই যে এটাই আর কি এখানে লিখে দিছি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা মোটামুটি আমাদের গেল। এরপর চলো এই প্রশ্নের উত্তরটা পড়ি। 35°C তাপমাত্রায় 2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণুর গতিশক্তি কত? 2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণুর গতিশক্তি কত? আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, মানে আদর্শ গ্যাস ধ্রুবক। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল টিটা দেখো, 35°C তাপমাত্রা, জিএসটিতে আসছিল 2021 সালে, তাহলে কি লিখবো? 35 প্লাস 273, তাহলে কত হচ্ছে? 8, 308, তাই তো? 308 কেলভিন লিখলাম। আর এর মান অ্যাজ ইট ইজ থাকবে, যেহেতু এখানে অপশনগুলো আর দিয়ে দেওয়া আছে। তারপর আমার এনটা বের করব, এনটা হচ্ছে কত? W/m। তো W দেওয়া আছে কত? 2 গ্রাম। এমটা কত দেওয়া আছে? কার্বন ডাইঅক্সাইডের এম কত? কার্বনের 12, অক্সিজেনের 32, তাহলে 44, 44। তাহলে সুতরাং সূত্র কি? গতিশক্তি, তাই তো? গতিশক্তি হচ্ছে ইকে ইকুয়াল টু 3/2 nRT। তাহলে 3/2, n এর ভ্যালু হচ্ছে 2/44, আর এর মতো থাকবে, টি এর ভ্যালু হচ্ছে 308। সিম্পল। তো চলো মানগুলো একটু বসাই দিই, কাটাকাটি করি। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা আর এটা কাটা, ঠিক আছে। এখন এটার ক্ষেত্রে যদি আসে, দেখো 4, 11, 44, ঠিক আছে। আর এটা যদি 4, 7, 28, 28, 4, 7, 28, তাহলে 3, 7, 21 আর 3, 7, 21 আর, দেখছি অ্যান্সার চলে আসছে। অ্যান্সার হচ্ছে বি, 3, 7, 21 আর। সিম্পল। আচ্ছা, তো চলো এবার একটু আগে যাই আমরা। গতিতত্ত্বের স্বীকার্য অনুসারে নিচের কোনটি সঠিক? গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রা সমানুপাতিক। আচ্ছা, গতিশক্তি আমরা কি বললাম ভাইয়া? 3/2 nRT। পরম তাপমাত্রা মানে কেলভিন তাপমাত্রা, হ্যাঁ। তাহলে দেখো আমি যদি এতটুকটাকে ধ্রুবক ধরি, হ্যাঁ, ধ্রুবক ধরি, তাহলে আমরা কি লিখতে পারি? ধ্রুবকটা উঠাই দিলে সমানুপাতিক চিহ্ন আসে, ইকে সমানুপাতিক টি, এই যে পরম তাপমাত্রা সমানুপাতিক বা কেলভিন তাপমাত্রা সমানুপাতিক, এটা ঠিক আছে। গ্যাসের অণুর মধ্যে আকর্ষণ বিদ্যমান না, গ্যাসের অণু, আদর্শ গ্যাসে কি বলে? অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ নাই, এদের আয়তন অত্যন্ত নগণ্য, তার মানে এটা ভুল। তারপর দেখো গ্যাসের অণুসমূহের মধ্যে সংঘর্ষ ঘটে, হ্যাঁ অবশ্যই সংঘর্ষ ঘটে, এই জন্যই তো গতিশক্তি বা এই তোমার গতিতত্ত্ব ব্যাপারটা আসছে। তো এই দুইটা কিন্তু অ্যাপ্লিকেবল, তাহলে 1 আর 3 অ্যান্সার, তাহলে অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, তারপর গ্যাসের গতিবেগ সংক্রান্ত যে সূত্রগুলো দেখতেছো, এটা কিন্তু ওইখান থেকেই আসছে। কিভাবে আসছে একটু খেয়াল করো। আমরা কি পড়ছিলাম দেখো তো ভাইয়া? ইকে ইকুয়াল টু 3/2 nRT, এটা একটু আগে বললাম। ইকে মানে কি আবার? হাফ এম সি স্কয়ার, মানে হাফ এম বি স্কয়ার ইকুয়াল টু 3/2 nRT, এটা আছে। আচ্ছা, এখন এই 2 আর এই 2 কাটা, তাহলে সি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? এই 3 3 জায়গায় আছে। এখন আমরা সাধারণত বর্গমূল গড় যে ইউজটা করি, মানে CRMS যেটাকে আমরা বলি, বর্গমূল গড় বর্গবেগ, এটা যখন আমরা হিসাব করি ভাইয়া, নরমালি সি ড্যাশ দিয়ে আসলে গড় বেগ মাঝে মাঝে ডিনোট করে, বাট ওই তো ম্যাক্সিমাম প্র্যাকটিসে দেখবা CRMS কেই বোঝাবে এটাকে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা যেটা বলতেছি সি স্কয়ার, হ্যাঁ, এটা আরএমএস দিয়ে তোমাদেরকে প্রকাশ করি, তাহলে বেটার হবে, হ্যাঁ। সি ড্যাশ হিসেবে লিখতে পারো অথবা আরএমএস হিসেবে লিখতে পারো, হাফ এম
সি স্কোয়ার ধরো আরএমএস দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, ধরো আগের পেজগুলো তো দিয়ে দিই, তাহলে তোমাদের আর কনফিউশনের কোনো কারণ থাকবে না। ওকে, এটাকে দিলাম ধরো সি আরএমএস। হ্যাঁ, তারপর হচ্ছে এই পোর্শনটাকেও আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ এম সি আরএমএস স্কোয়ার, এরকম দিয়ে দিলাম। আর আর কি আছে, কিছু না, আর কিছু নেই। সো আমি এই জিনিসটাকে এভাবে ডিনোট করে দিলাম যাতে কনফিউশনে না পড়ো। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এখানে আমরা কি নিলাম, সিআরএমএস স্কোয়ার, 2 কাটা দিলাম। তাহলে আর আমরা সাধারণত সিআরএমএস এর ভ্যালু যখন বের করি আমরা এন এর ভ্যালু 1 ধরে নিই। হ্যাঁ, সাধারণত এন এর ভ্যালু 1 যদি ধরি তখন সেই ক্ষেত্রে দেখো তো সিআরএমএস স্কোয়ার কি আসতেছে, সিআরএমএস স্কোয়ার আসতেছে হচ্ছে 3RT/m। তাহলে সুতরাং শুধুমাত্র সিআরএমএস কি আসবে ভাইয়া, √3RT/m। হ্যাঁ, যেহেতু আর আর টি এর ভ্যালু এসআই এককে নিতে হয়, এম এর ভ্যালুটাও এসআই এককে, এজন্য এম এর ভ্যালুটা সবসময় কিসে নিতে হবে, কেজিতে। হ্যাঁ, আর আর টি এর ভ্যালু এসআই এককে নিচ্ছি, তাহলে এম এর ভ্যালুটাও এসআই এককে নিতে হবে, যেটা হচ্ছে কেজি। ঠিক আছে, নইলে অ্যান্সার ভুল হয়। মানে আমি নিজেও আমার বুয়েটের যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমাদের এরকম একটা কোশ্চেন ছিল আর কি, বুয়েটের ফার্স্ট ইয়ারে আমাদের একটা কোশ্চেন আসছিল এরকম অক্সিজেনের জন্য, তো আমি ভুল করে ফেলছিলাম। হ্যাঁ, এই ভুল হয়, সিলি মিস্টেক, এগুলো ভুল করা যাবে না। আচ্ছা, তো তারপর আরেকটা বিষয় আসি যে এই সূত্র থেকে আর কি কি ডিরাইভ করা যায়। হ্যাঁ, ধরো আমার কাছে আছে সিআরএমএস ইকুয়াল টু √3RT/m। এখন আমরা কি জানি ভাইয়া, পিভি ইকুয়াল টু এনআরটি, তাই তো, পিভি ইকুয়াল টু এনআরটি, এন এর ভ্যালু তো 1 ধরলামই। তাহলে বা শুধুমাত্র পিভি কে আমরা কি লিখতে পারি, বা এন এর ভ্যালু ধরো 1 ধরলাম না, তুমি তাহলে আর টি কে কি আকারে লিখতে পারো, শুধু আর টি কে কি আকারে লেখা যায়, তাহলে একটু খেয়াল করে দেখো। আমি যদি এই সূত্রে ডিরাইভ করতে চাই, খেয়াল করো, এটার আমরা কি লিখতে পারি, পিভি ইকুয়াল টু এন কে লেখা যায় W/m RT। তাহলে পি এমটাকে এদিকে আনো, ইকুয়াল টু W/v RT। এখন W/v কি, ভর বাই আয়তন, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ঘনত্ব, ডেনসিটি। তাহলে এখানে লেখা যায় PM ইকুয়াল টু DRT, এটা লেখা যায়। তাহলে শুধু RT কে যদি আমরা রিপ্লেস করতে চাই, বা RT/m কে রিপ্লেস করতে চাই, দেখো RT/m এই পাশে নিয়ে আসলাম, তাহলে এই পাশে কি থাকে, P/d। তাহলে মানটা বসাই দাও, তাহলে সিআরএমএস ইকুয়াল টু কি আসতেছে, 3RT/m এর জায়গায় কি বসা যায়, P/d। অনেক বইতে এটাকে আবার এভাবে লেখা 3P/ρ। ওই তো রো আর ডি দুইটাকেই বোঝা হচ্ছে ডেনসিটি, ডেনসিটি বা ঘনত্ব। ঠিক আছে, ডেনসিটি বা ঘনত্ব বোঝায়। তো এই যে এইভাবে এই সূত্র দুইটা একই কথা বোঝায়। ঠিক আছে, তুমি যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারো। আচ্ছা, তাহলে এই দুইটা সূত্র আমরা দেখলাম। এছাড়াও গড় বেগ সি ড্যাশ দিয়ে প্রকাশ করেও সমস্যা নাই। এই গড় বেগকে আমরা 8RT/πm দিয়ে প্রকাশ করি। আর সম্ভাব্যতম বেগ মানে অণুগুলোর মধ্যে সম্ভাব্যতম কোন বেগ পাওয়া যেতে পারে সেটাকে আমরা √2RT/m দিয়ে প্রকাশ করে থাকি। এখন এই গড় বেগকে মাঝে মাঝে সিএভি, সি এভারেজ এভাবে লেখা হয়। আর এমপি দিয়ে বোঝায়, এম দিয়ে বোঝায় মোস্ট, পি দিয়ে বোঝায় প্রবাবল। প্রবাবল মানে সম্ভাব্যতম। ঠিক আছে, মোস্ট প্রবাবল। তো এইভাবে জিনিসপত্রগুলো লেখা হয়। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো যে কিভাবে আমরা ডিরাইভ করলাম। এবার যদি আগাই, ধরো একটা সে ফর এক্সাম্পল একটা কোশ্চেনের অ্যান্সার লিখি, 27°C তাপমাত্রায় অক্সিজেন অণুর এই সব জিনিসপত্রগুলো তোমার বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে তোমার কাছে টেম্পারেচার দেওয়া আছে 27°C তাপমাত্রা। 27°C তাপমাত্রা মানে 27°C মানে 27 প্লাস 273 মানে 300 কেলভিন। ওকে, ফাইন। এরপর বলছে এগুলোর ভ্যালুগুলো বের করি, চলো চলো এটা বের করি। √3, আর এর ভ্যালু হচ্ছে 8.314, ডি এর ভ্যালু হচ্ছে 300, ডিভাইড বাই এম এর ভ্যালু হচ্ছে কত, অক্সিজেনের 32 ইন্টু 10⁻³ কেজিতে নিতে হবে, 32 গ্রাম। তাহলে কেজিতে নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে, এই জন্য এই কাজটা করলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো বেসিক থিং হচ্ছে যে এটাকে আমরা চাইলে একটু কাটাকাটি করে কাছাকাছি একটা ভ্যালুতে আনতে পারি। কিভাবে আনতে পারি সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আগে তোমাদেরকে ক্যালকুলেটরে কয়েকটা ভ্যালু বসায় দেখাই, আর অ্যান্সার কিভাবে বের করবো সেটাও তোমাদেরকে দেখাবো ক্রস চেক করে। তো যেটা আমার অ্যান্সার আসবে √3 ইন্টু 8.314 ইন্টু 300/m, 32 ইন্টু 10⁻³ তাহলে অ্যান্সার আসে দেখো 483.56। যেহেতু এটা একটা বেগ তাহলে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বেগ যেহেতু এটা একটা। আচ্ছা, এই ভ্যালুটা একটু লিখি চলো। 8 ইন্টু আর এর ভ্যালু 8.314, টি এর ভ্যালু 300, ডিভাইড বাই পাই এম, পাই হচ্ছে 3.1416,
ইন্টু এম এর ভ্যালু 32 ইন্টু 10⁻³ তাহলে এটার ভ্যালুটা কত আসে একটু দেখি 3.1416 ইন্টু 8 ওকে এটা আসে হচ্ছে 445 ইন্টু 51 মিটার পার সেকেন্ড এটা আসে বেগ যেহেতু সম্ভাব্যতম বেগটা চলো একটু বের করি √2 ইন্টু 8.314 ইন্টু টেম্পারেচার 300 ডিভাইড বাই m 32 ইন্টু 10⁻³ ওকে সো চলো এটা একটু লিখি এটা আসে হচ্ছে 394 ইন্টু 83 মিটার পার সেকেন্ড বেগ যেহেতু হ্যাঁ আচ্ছা সো এখানে যে বিষয়টা দেখার মতো যে এই জিনিসটা দেখার জন্য আসলে এটা লিখছি আমি সেটা হচ্ছে তোমরা দেখো তো কোন বেগটা সবচেয়ে বেশি ইউজুয়ালি তোমরাই দেখো কোন বেগটা সবচেয়ে বেশি আসতেছে সি আরএমএস এর ভ্যালুটা সবচেয়ে বেশি দেন কোনটা বেশি পাওয়া যায় সি এভারেজটা সবচেয়ে বেশি এরপর সেকেন্ডে থার্ডে কোনটা বেশি পাওয়া যায় সম্ভাব্যতম সি এমপি মোস্ট প্রবাবল তাহলে সিরিয়ালটা হচ্ছে এরকম হ্যাঁ আরএমএস এর সাথে এভারেজের সাথে মোস্ট প্রবাবল তিনটার মধ্যে সম্পর্কটা এরকম এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আসলে এইটা আরএমএসটা কিভাবে তোমরা শর্টকাটে বের করবে ওই অবজেক্টিভে দেখাবো আমি সমস্যা নেই আচ্ছা তো দেখো এই যে এটাই আসলে রাখলাম আর কি যে এইটা তো মাত্রই তোমাদেরকে প্রুফ করে দেখালাম ভাইয়া যে আরএমএস এর মানে ভ্যালুটা সবচেয়ে বেশি হয় দেন এভারেজ দেন মোস্ট প্রবাবল এখন ওদের মধ্যে আবার একটা সম্পর্ক আছে সম্পর্কটা কিভাবে বের করবা খুব সিম্পল এটাকে এটা দিয়ে ভাগ দিবা এটাতে ভাগ দিবা ধরো একটা এক্সাম্পল দেখাই ধরো সি আরএমএস কে সি এভারেজ দিয়ে ভাগ দিই হ্যাঁ সি আরএমএস বাই সি এভারেজ হ্যাঁ আমি যদি এই জিনিসটাকে একটু ভাগ দিতে চাই ওকে আমরা যদি সি আরএমএস কে সি এভারেজ দিয়ে ভাগ দিতে চাই তাহলে আমাদের কাছে কি থাকতেছে দেখো তো √3RT/m ভাগ √8RT/πm এটা থাকতেছে তো চলো কাটাকাটি করি আচ্ছা তাহলে দেখো এখানে কি আসতেছে সুন্দর মতো রুটের মধ্যে যেহেতু সবাই আছে তাহলে √3RT/m ভাগ গুণ দিয়ে দিলে উল্টায় যাবে তাহলে πm ডিভাইড বাই 8RT তাহলে দেখো RT একটু ধরো পেন চেঞ্জ করে নিই RT কাটা m কাটা তাহলে থাকতেছে কি দেখো ভাইয়া তোমরা খুব সিম্পলি দেখো থাকতেছে হচ্ছে উপরের দিকে থাকতেছে √3 আর নিচের দিকে থাকতেছে কি দেখো তো যদি এটারে একটু ভাঙিয়ে লিখি এই পাইটাকে নিচে নিয়ে আসি তাহলে এটারে এভাবে লেখা যায় না √8/π আসতেছে দেখছো এই যে √3টা উপরে রাখলাম আর পাইটাকে যদি নিচে আনতে চাই তাহলে 8/π আর রুট তো থাকবেই তাহলে এই যে দেখো এইটুকু অ্যান্সার কিন্তু আমাদের মিললো এই প্রথম দুইটার জন্য অ্যান্সার কিন্তু আমাদের মিললো ওকে এখন দ্বিতীয় বাকি দুইটার জন্য করি চলো তাহলে তোমার কাছে আছে হচ্ছে সি এভারেজ ডিভাইড বাই সি এমপি তাহলে কি থাকতেছে দেখো তো √8RT/πm ভাগ √2RT/m তাহলে এটা যদি আমরা করি আবার সেম ভাবে √ নিয়ে নিলাম যেহেতু সবগুলোর মধ্যে √ আছে তাহলে 8RT/πm গুণ করে দিলে উল্টায় যাবে তাহলে m/2RT একটু খেয়াল করো ভাই এখানে কি হচ্ছে খুব সিম্পলি আমি যদি এটা আর এটা কাটি এই RT কাটি পাইটা থেকে যেতেছে হ্যাঁ তাহলে ওই যে আমাকে কি বললাম যে √8/πটা রাখতে হবে তাহলে এটা এভাবে রাখা যায় উপরে যদি রাখি √8/π8/πটা রাখলাম আর নিচে তাহলে কি হবে √2 তাহলে অনুপাতটা কি দাঁড়ালো দেখো তো তাহলে সি আরএমএস অনুপাত সি এভারেজ অনুপাত সি এমপি ফার্স্টে কি আরএমএস এরটা √3 অনুপাত পরেরটা হচ্ছে √8/π মানে কমন থাকতে হবে তাই না কমন থাকতে হবে অনুপাত √2 দেখো মিলছে শেষ সিম্পল মানে তোমরা নিজেরাও চাইলে বের করতে পারতে আর কি হ্যাঁ তো এইভাবে হচ্ছে আমরা মোটামুটি গ্যাসের গতিবেগ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে পারি সহজে যে কোনো এই ফর্মুলাটা যদি আমাদের মনে থাকে শর্টকাটটা একটার ভ্যালু দেওয়া থাকলে আরেকটার ভ্যালু ইজিলি বের করে ফেলা যায় ঠিক আছে আচ্ছা তারপর আসি আমরা একটু সামনের দিকে দেখো প্রশ্ন বলছে 27°C তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের আরএমএস বেগ কত আচ্ছা এটা জিএসটি তে আসছে এই বছর হ্যাঁ এখানে একটা ট্রিক ইউজ করা হয়েছে আমি ট্রিকটা তোমাদের বলতেছি মানে একটা ছোট্ট ঝামেলা আছে এখানে আর এর ভ্যালু কিন্তু এখানে দেয়নি আর কি এসআই এককে ইউজ করছে নাকি করে না এটা কিন্তু বলে নাই তো দেখো এটার অ্যানসারটা আসলে সিজিএস ইউনিটে বের করা হয়েছে দেখো 27°C টেম্পারেচার তাহলে টি এর ভ্যালু হচ্ছে 27°C টেম্পারেচার মানে 27 + 273 = 300 কেলভিন তারপর
আর এর ভ্যালু যা আছে তা। তারপর হিলিয়াম গ্যাস, তাহলে হিলিয়াম গ্যাসের তোমার এম এর ভ্যালু কত আছে? হিলিয়াম গ্যাসের এম এর ভ্যালু কিন্তু 4 গ্রাম। হ্যাঁ, তাহলে খেয়াল করো, এখন জাস্ট তুমি ইউনিট গুলা দেখেই কিন্তু বুঝবা। এখন কেজিতে নিলে কি হইতো, গ্রামে নিলে কি হইতো, দুইটাই ভাইয়া দেখাবো। ঠিক আছে, আগে গ্রামটা নিয়ে একটু তোমাদেরকে দেখাই, খেয়াল করো। তো সাপোজ আমাদের কি লাগবে, সিআরএমএস ইকুয়াল টু √3RT/m। তাহলে √3 ইন্টু আর এর ভ্যালু আর এর মতো, টি এর ভ্যালু 300, এম এর ভ্যালু যদি 4 ধরি, তাহলে এই জিনিসটাকে একটু সুন্দর করে এভাবে লেখা যায়। দেখো 3 ইন্টু 3 ইন্টু 10 স্কোয়ার ইন্টু আর ডিভাইড বাই 4 এ লেখা যায় 2 ইন্টু 2, এরকম ভেঙে ভেঙে লেখা যায় আর কি। হ্যাঁ, তাহলে দেখো তো, আমি যদি রুট করে ফেলি, 3 ইন্টু 3 রুট করলে কি একটা 3 বাইরে আসবে, ইন্টু 10 স্কোয়ারে রুট করলে শুধু একটা 10 বাইরে আসবে। 2 ইন্টু 2 রুট করে ফেলে একটা 2 বাইরে আসবে, আর আরটাকে আর এর মতো রাখি। ঠিক আছে, মানে ব্যাপারটা তো বুঝছো, 3 স্কোয়ার ছিল, রুট করে দিছি, একটা 3 আসছে, 10 স্কোয়ার ছিল, একটা 10 আসছে, 2 স্কোয়ার ছিল, একটা 2 আসছে, সিম্পল। আরটাকে নিয়ে আসলাম, তাহলে এটাকে যদি কাটাকাটি করি, তাহলে এটা আসে 15√r। ঠিক আছে, যদি আমরা গ্রাম ইউনিট ইউজ করি, তাহলে অ্যান্সার কিন্তু দেখো 15√r চলে আসছে। বাট ইন এনি কেস আমরা যদি কেজি ইউনিটে করতাম, এটা আর কি কোয়েশ্চেন ওয়াইজ চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, দেখো আমাকে আর এর ইউনিট তো বলে নাই, আমি যখন 8.314 ধরে নিছি তখন কিন্তু এসআই, কিন্তু এখানে আর এর ইউনিটই বলে দেয় নাই, বুদ্ধিমানের কাজ করছে। হ্যাঁ, তখন দেখো আমাদের অ্যান্সারটা কিরকম হইতো, সিআরএমএস ইকুয়াল টু √3RT/m। তাহলে √3 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে, সরি আর এর তো কোনো ভ্যালু ইউজ করে নাই, আর টি এর ভ্যালু 300 বাই এম এর ভ্যালু আসবে হচ্ছে 4 ইন্টু 10⁻³ তো জাস্ট একটু খেয়াল করো, এটাকেও আবার যদি এভাবে ভেঙে লিখি, 3 ইন্টু 3 ইন্টু 10⁻² ইন্টু আর ডিভাইড বাই 4 কে লিখবো 2 ইন্টু 2 ইন্টু 10⁻³ তো বিষয়টা হলো কি, এখান থেকে একটা 3 আসলো, এখান থেকে একটা 10 আসলো, এখান থেকে একটা 2 আসলো, √r ইন্টু 10⁻³ মানে এটা উপরে চলে গেল, আর ইন্টু 10⁻³ আসে, এরকম কিন্তু কোনো অ্যান্সার নাই। হ্যাঁ, এরকম কোনো পোর্শন নাই, কোনো অ্যান্সার নাই, তো এই জন্য এটা আর কি ভ্যালিড না। ঠিক আছে, এটা তোমার একটু ক্রস চেক করে একটু দেখা লাগবে আর কি, এই আর কিছুই না। সো অ্যান্সার তখন সিজিএস ইউনিটে করা হয়েছে আর কি। ঠিক আছে, এই আর কিছুই না, বুঝছো? এটা আর কি কোশ্চেন ভেদে চেঞ্জ হয় জিএসটি তে, এই ট্রিকটা খাটাইছে আর কিছু না। আর এর ভ্যালু যেহেতু দেয় নাই, সো তুমি জানো না এটা এসআই ইউনিটে দিছে নাকি সিজিএস না কি, জানো না, সো এইভাবে করতে হবে। আচ্ছা, তারপর দেখো, এই যে এই কোশ্চেনের কথা বলছি, 27°C তাপমাত্রা অক্সিজেন অণুর বর্গমূলীয় গড় মান কত? সিআরএমএস দেখো টি দিয়ে দিছে, একটু দাঁড়াও, আচ্ছা টি দিয়ে দিছে হচ্ছে 27°C, এগ্রিগ উচ্চতায় আসছে 20-21। হ্যাঁ, তাহলে 27 প্লাস 273 ইকুয়াল টু 300 কেলভিন। আচ্ছা, অক্সিজেনের বর্গমূল গড় বর্গমূলীয় গড় বর্গবেগ, দেখছো মানে এই এত কঠিন একটা কথা মাঝে মাঝে নিজেরই আটকায় যায়। হ্যাঁ, আচ্ছা, তো তারপর আসি আমরা এইদিকে। এখন যদি আমরা সুন্দর মতো এই কথাটার উত্তরটা লিখতে যাই, কিভাবে লিখবো? এম এর ভ্যালুটা কত? এম এর ভ্যালু কিন্তু কেজিতেই নিব অক্সিজেনটা। হ্যাঁ, তাহলে কত হবে? 32 ইন্টু 10⁻³ আর এর ভ্যালু হচ্ছে, আর এর ভ্যালু হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এখন এটা ট্রিকটা কিভাবে ইউজ করব সেটা দেখাই। দেখো সিআরএমএস ইকুয়াল টু √3RT/m ইকুয়াল টু √3 ইন্টু আর এর ভ্যালু 8.314 ইন্টু টি এর ভ্যালু 300 ডিভাইড বাই এম, এম এর ভ্যালু হচ্ছে 32 ইন্টু 10⁻³ তো চলো এটা একটু ইউজ করা ট্রাই করি যে কিভাবে করা যায়। দেখো 3 আছে, 3 লিখলাম, এটাকে আপাতত 8ই লিখি, 8 লিখলাম, এটাকে 3 লিখলাম ইন্টু 10⁻² লিখলাম ডিভাইড বাই এটারে 32 এর মতো লিখলাম ইন্টু 10⁻³ লিখলাম। এবার এসো কাটাকাটি করে একটু দেখো, 8 4টা 32, তাই না? আচ্ছা, জাস্ট একটু শিওরলি খেয়াল করে দেখো, এখানে কত আছে? 3 3 9 আর নিচে আছে একটা 4, তাই না? ব্যাপারটা অনেকটা কিন্তু এরকম। হ্যাঁ, 3 3 9 আর আছে 4, তো একটু যদি তোমরা মাথা খাটায় দেখো যে এই জিনিসটা এখানে কত বুঝাইতে চাইছে অ্যাকচুয়ালি। আমি যদি বর্গমূল করি, এখান থেকে একটা 3 বের হবে, তাই না? এখান থেকে একটা 3 বের হবে। তারপর আমি যদি এইটাকে করি, দেখো আচ্ছা বর্গমূল না করে আমি নরমালি তোমাদেরকে বুঝাই। 3 3 9 আছে, এখানে আছে 4, আর এটা যদি উপরে চলে যায় তখন হয়ে যাবে 10⁻⁵, এরকম হয়ে যাবে কিন্তু।
3 আর 2 যোগ হয়ে যাবে। এখন কোন একটা জিনিসকে বর্গমূল করতে চাইলে 10⁵ আকারে তো রাখা যায় না, ঠিক আছে? হয় 10⁴ নিতে হবে অথবা 10⁶ নিতে হবে, এরকম কিছু একটা করতে হবে, ঠিক আছে? কেমনে করব? খুব সিম্পল, তুমি এটা 10⁴ নিয়ে যাও, তাহলে 10 দিয়ে গুণ করে দাও, তাহলেই হইছে। তাহলে দেখো জিনিসটাকে এভাবে লেখা যায়, তাহলে 90 9 × 10 / 4 × 10⁴ এভাবে লেখা যায়। তাহলে জাস্ট একটু খেয়াল করে দেখো তো, 4 কে এটা কাছাকাছি কত, দেখো একটা মিনিট, হ্যাঁ এই 4 আছে আমার কাছে, 4 কে কাটলাম, এই 10 আছে, হ্যাঁ 4 আর 10 কে কত দিয়ে কাটা যায়, 2 দিয়ে আগে কাটি, তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10 আমরা নিলাম। হ্যাঁ এখন দেখো এখানে কত আছে, 5 নং 45/2 মানে 46ই ধরো না, 46 2 দিয়ে ভাগ করলে কত হয়, 23 হয়। তাহলে এটার অলমোস্ট কি লেখা যায়, 23 × 10⁴। আচ্ছা বলো তো 23টা কোন সংখ্যার কাছাকাছি বর্গমূল, 25-এর কাছাকাছি না? মানে বর্গমূলীয় একটা সংখ্যা কত, 25, এটাকে বর্গমূল করলে কত হয়, 5 হয় না? তার মানে আমরা লিখতে পারি না, এই 23 কে অলমোস্ট যদি 25 ধরি, 25 ধরে বর্গমূল করলে কত হয়, 5, আর এটাকে করলে কত হয়, 10⁻², অলমোস্ট এরকম হবে, অলমোস্ট। তাহলে অলমোস্ট কত হবে, 500, মানে 500-র কম কিন্তু আসবে। কেন কম, আমি তো বেশি বেশি ধরছি, তাহলে অ্যান্সারটা কিন্তু কমই আসবে। তাহলে দেখো 23-এর বর্গমূল করলে তো অবশ্যই 5-এর কম আসা উচিত ছিল, 25-এর বর্গমূল করলে যদি 5 আসে, 23-এর বর্গমূল করলে 4.8 সামথিং কিছু একটা আসবে। তো দেখো অবশ্যই অ্যান্সার 500-র কাছাকাছি একটা অ্যান্সার আসবে, কিন্তু 500-র কম। তাহলে দেখো তো 500-র কাছাকাছি কিন্তু 500-র কম কোনটা আছে, এই যেটা 500-র কাছাকাছি 500-র কম কোনটা আছে, এইটা 483.56। এইভাবেও তোমরা বের করতে পারো, ঠিক আছে? তো দেখো এই যে দেখো এটা আমরা ক্যালকুলেটরে করছিলাম 483.56, দেখছো ক্যালকুলেটরে। ঠিক এই জিনিসটাই আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া করলাম, এই যে দেখো খুব সিম্পল, জাস্ট এই জিনিসগুলোকে দশমিকগুলো উঠাই দিয়ে কাটাকাটি করলাম, করে এমন সংখ্যাগুলো নিলাম যাতে বর্গমূল করা যায়, তারপর কাছাকাছি একটা বর্গমূলীয় সংখ্যা ধরলাম, তারপর কাছাকাছি একটা অ্যান্সার ধরলাম, অ্যান্সার কিন্তু হয়ে গেছে। এভাবেই ট্রিকগুলো অ্যাপ্লাই করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা তো চলো একটু আগাই, তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর বেগ দ্বিগুণ হবে? আচ্ছা ধরো C1 বেগ যেটা, এটা হলো সি, হ্যাঁ C1 = C1 ধরো, আর C2 নতুন বেগ হবে কত, 2 × C1, বেগ দ্বিগুণ হবে। তাহলে তাপমাত্রা T1 ধরো T1ই, তাহলে T2টা কত হবে, সেটা হচ্ছে কোশ্চেন। তো খুব সিম্পল সূত্র কি, CRMS = বা যে কোনো একটা বেগ আর কি, √3RT/m। তাহলে আমরা এই 3R আর m কে যদি কনস্ট্যান্ট ধরি, তাহলে লেখা যায় না যে C সমানুপাতিক √T, এটা কিন্তু বলা যায় C সমানুপাতিক √T। তাহলে C2/C1 = √T2/T1 বসায় দাও, তাহলে সুতরাং T2 কি হবে, রুটটা এই পাশে এসে বলে স্কয়ার, তাহলে C2/C1 স্কয়ার ইনটু T1, মানটা বসাও। C2 এর মান কত, 2C1, নিচে একটা C1 স্কয়ার ইনটু T1 এর মান কত, T1। তাহলে দেখো এটা এটা কাটা, 2 দুগুণে 4T1, মানে দেখো তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর বেগ দ্বিগুণ হবে, তাপমাত্রা কত গুণ হইতে হবে, 4 গুণ। তাপমাত্রা হইতে হবে কত, 4 গুণ, T2 এর ভ্যালু হইতে হবে T1 এর 4 গুণ, তাহলে অ্যানসার হচ্ছে বি, শেষ, সিম্পল। আচ্ছা তারপর দেখো কোন গ্যাসের সম্ভাব্যতম বেগ, হ্যাঁ আমরা কিন্তু পড়ছি সম্ভাব্যতম বেগ, মোস্ট প্রবাবল বা সিএমপি, সম্ভাব্যতম বেগ কি ছিল, √2RT/m। এটা তাহলে অ্যান্সার বি। কোন গ্যাসের গড় গতিবেগ সি এভারেজ বা সি বার = লেখা যায় √8RT/πm, এটা ছিল, হ্যাঁ এই যে 8RT/πm। ওকে দেখো একই বছরে এই কোশ্চেন গুলো আসছে, মানে তুমি 3টা পারলে কিন্তু সবগুলো পারতা, এই দেখো এটাও আসছে ওই একই বছরে, তাই চিন্তা করে দেখো মানে কতটা ইজি ছিল। আরএমএস, তাহলে CRMS এটাকে আমরা কি লিখতে পারি, √3RT/m, এটাও লেখা যায়, অথবা আরেকটা কি লিখছিলাম, √3p/ρ বা √3p/d, এটাও লেখা যায়। এখন ডি মানে আবার কি ছিল মনে আছে, W/v ছিল তাই তো, বা m/v যেটাই বলো, v ছিল। তাহলে দেখো এটাকে যদি সুন্দর করে লিখি আমরা এভাবে 3p, d মানে কি m/v, তাহলে 3p, v টা উপরে চলে আসবে বাই m, 3pv/m, তাহলে অ্যানসার কি আসছে এ, √3pv/m, শেষ, আমাদের সলিউশন কিন্তু ডান। ঠিক আছে এইভাবে জাস্ট কোশ্চেন গুলো তুমি যদি বুঝো তাহলে সব পারবে। দেখো একই বছরে আসছে এই 1 2
3টা কোশ্চেন, সহজেই অ্যান্সার করতে পারতা ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা জুল থমসন প্রভাবটা পড়বো, ঠিক আছে? জুল থমসন প্রভাবটা কি আসলে, চলো একটু রিডিং করি। বিজ্ঞানী জুল ও থমসন পরীক্ষা করে দেখেন যে উচ্চ চাপে, খেয়াল করো, উচ্চ চাপে আবদ্ধ পাত্রের গ্যাসকে, একটা আবদ্ধ পাত্র আছে, ওখানে উচ্চ চাপ আছে, হাই প্রেসার। হাই প্রেসার মানে কি, অণুগুলোর মধ্যে অনেক সংঘর্ষ হইতেছে, ছোটাছুটি হইতেছে, ওদের আয়তন কম আর কি হাই প্রেসারে, এবং তারা হচ্ছে মোটামুটি একটা একটার সাথে সংঘর্ষে লিপ্ত। গ্যাসকে যখন সচ্ছিদ্র প্লাগ বা ছিপির মধ্যে দিয়ে, মানে একটা ছিদ্রের মধ্যে দিয়ে হঠাৎ নিম্নচাপ বিশিষ্ট স্থানে প্রবাহিত করা হয়, স্বাভাবিক ভাই, তুমি এখানে হাই প্রেসার দিয়ে রাখছো, তার আশেপাশে অবশ্যই লো প্রেসারই থাকবে। ধরো তোমার কাছে একটা ডিব্বা আছে, ডিব্বাতে তুমি প্রেসার দিয়ে রাখছো, তো প্রেসার, হাই প্রেসার কখন বলি, যখন আশেপাশের তুলনায় এখানে প্রেসারটা বেশি, তাই তো হাই প্রেসার। তো এখানে যদি হাই প্রেসার হয়, তার চারপাশে কি অবশ্যই লো প্রেসার আছে। লো প্রেসার স্থানে যদি আমরা কি করি, প্রসারিত হতে দেওয়া হয়, তখন গ্যাসের তাপমাত্রা হ্রাস ঘটে। তখন গ্যাসের তাপমাত্রা হ্রাস ঘটে, তাকে জুল থমসন প্রভাব বলে। কেন তাপমাত্রা হ্রাস ঘটে জানো? খুব সিম্পল, প্রেসারে ছিল, অনেকগুলো অণু একসাথে সংঘর্ষে লিপ্ত ছিল, তুমি হঠাৎ করে তাকে কম প্রেসারের দিকে ফালাই দিলা, মানে প্রেসারটা কমাই দিলা, তাহলে কি এলাকা বেড়ে, মানে এলাকা কি বড় হয়ে গেছে, এলাকা বড় হলে অণুগুলো সংঘর্ষ কমে যাবে, সংঘর্ষ যদি কমে যায় তাদের মধ্যে কি হবে, গতিশক্তি কমে যাবে, আর গতিশক্তি আর তাপমাত্রা সমানুপাতিক, পড়ছি আমরা, ওই যে ইকে সমানুপাতিক টি, পড়ছি না? তার মানে গতিশক্তি যদি কমে যায়, মানে সংঘর্ষ যদি কমে যায়, গতিশক্তি কমে যাবে, গতিশক্তি কমে গেলে কি হবে, টেম্পারেচারও কমে যাবে। সিম্পল, এটাকেই বলা হয় জুল থমসন প্রভাব। খুব সিম্পল একটা জিনিস, হ্যাঁ। মানে বেশি প্রেসারে থাকলে অণুগুলো কাছাকাছি থাকবে, সংঘর্ষ থাকবে, গতিশক্তি বেশি থাকবে, তাহলে তাপমাত্রাও বেশি। যখন অণুগুলোর চাপটা আমি কমাই দিব, ওকে ছড়াই দিব, তখন ওদের মধ্যে সংঘর্ষ কম হবে, গতিশক্তি কম হবে, টেম্পারেচার কমে যাবে, শেষ, সিম্পল। আচ্ছা, তো এখন আমরা পড়বো হচ্ছে বায়ুর তরলীকরণ, উৎক্রম তাপমাত্রা, মানে কয়েকটা খুচরা বিষয়াদি, এগুলা মোস্টলি হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে আস্তে আস্তে বলতেছি। তো ফার্স্ট অফ অল দেখো, লেখা আছে বায়ুর তরলীকরণ, ওই যে আমরা এলপিজি গ্যাস বলি না, লিকুইফাই প্রেসার্ড গ্যাস এরকম বলি আর কি। তো মানে হচ্ছে গ্যাস গুলাকে তরলে পরিণত করা হয় আর কি। তো এখন এটা কিভাবে করা হয় সেই জিনিসটা দেখো। এটা মূলত এই যে একটু আগে আমরা যেটা বললাম না, জুল থমসন প্রভাব, সেই প্রভাবের উপর বেস করে করা হয় আসলে, হ্যাঁ। তো দেখো বাণিজ্যিক ভাবে, আচ্ছা, জুল থমসন প্রভাবে কি হয় আসলে, ওই যে টেম্পারেচার হ্রাস পায় না, তা হ্রাস পেলে কি হয়, আয়তন কমে যায়, মানে জিনিসটা কি হয়, আস্তে আস্তে তরলে পরিণত হয়, ওই ব্যাপারটাই আর কি, হ্যাঁ। তো দেখো বাণিজ্যিক ভাবে বায়ুর তরলীকরণে জুল থমসন প্রভাব প্রক্রিয়ায় করা হয়। তো এটার সাধারণ তাপমাত্রা, এটা হচ্ছে একদমই জেনারেল কেস, যে -200°C তাপমাত্রা এবং প্রায় 200 অ্যাটমসফিয়ার চাপে বায়ুকে তরলীভূত করা হয়, হ্যাঁ। এটা কিন্তু জেনারেল কেস, সবার জন্য না, ইন জেনারেল এই পদ্ধতি ব্যবহার করা হয়। তাছাড়াও একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক দেখবা, উৎক্রম তাপমাত্রা। উৎক্রম, উৎক্রম তাপমাত্রা জিনিসটা কি, চলো আমরা পড়ি। মানে জুল থমসন প্রভাবে কি হয় বলতো, যে আমরা একটা অনেক প্রেসারওয়ালা জায়গায় থাকে গ্যাসটা, তো তখন এদের মধ্যে কাছাকাছি থাকে, আয়তন কম থাকে, সংঘর্ষ হয়, ছোটাছুটি হয়, তাই না, তাপমাত্রা বেড়ে যায়, তখন তাপমাত্রা বেশি থাকে। যখনই আমি তাদেরকে একটা ছিদ্রপথে ছেড়ে দিই, বড় জায়গা পায়, ছোটাছুটি কমে যায়, তাপমাত্রা হ্রাস পায়, এটাই তো জুল থমসন প্রভাব ছিল। কিন্তু যে তাপমাত্রার উপরে নিলে ওই তাপমাত্রা হ্রাসের পরিবর্তে তাপমাত্রা বৃদ্ধি হয়, তাপমাত্রা হ্রাসের পরিবর্তে তাপমাত্রা কি হয়, বৃদ্ধি হয়, উল্টা হয়, তাহলে উল্টাকে কি বলি, ইনভার্ট। এজন্য এটাকে বলা হয় উৎক্রম বা ইনভার্সন তাপমাত্রা। আমরা বলি যে তাপমাত্রায় জুল থমসন প্রভাবে আসলে কি হয়, তাপমাত্রা হ্রাস পায়, ছেড়ে দিলে তাপমাত্রা হ্রাস পায়, কিন্তু যে তাপমাত্রার উপরে গেলে ওই হ্রাস আর পায় না, উল্টা হয়, তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করে, তখন তাকে আমরা বলতেছি উৎক্রম বা ইনভার্সন তাপমাত্রা, মানে উল্টা। এখন মজার বিষয় হচ্ছে, দেখো এখানে একটা কঠিন কথা লিখছে, কথাটা পড়ো। গ্যাসের উৎক্রম তাপমাত্রা হলো এমন একটি তাপমাত্রা যা অপেক্ষা নিম্ন তাপমাত্রায় গ্যাসটির রুদ্ধতাপীয় সম্প্রসারণ ঘটলে তা শীতল হয়ে থাকে। খুবই কঠিন একটা কথা। আচ্ছা, একটু আগে আমরা কি বললাম, উৎক্রম তাপমাত্রা কি, যে তাপমাত্রার উপরে গেলে আমার জুল থমসন প্রভাবে কি হয়, মানে তাপমাত্রা হ্রাস হওয়ার কথা, সেটা বৃদ্ধি পায়, তাই না? তো অবশ্যই ওই তাপমাত্রার, উৎক্রম তাপমাত্রার নিচে গেলে কি হবে, জুল থমসন যেমন ছিল তেমনই থাকবে, মানে শীতল হতে থাকবে, তাপমাত্রা কমতে থাকবে, এটাই তো বলছে, শীতল হয়ে যায়। সো এত কঠিন কথাবার্তায় মন না দিয়ে ফাইনাল কথাবার্তায় দেখবো, ভালো হয়েছে, হ্যাঁ। আর দুইটা গ্যাসের একটু স্পেসিফিক্যালি লেখা আছে, দেখো হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা হচ্ছে -80°C, এবং হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা হচ্ছে -240°C। ওকে, তো এই বিষয়টা আসলে কি বোঝায়, দেখো -80°C কিন্তু অনেক কম তাপমাত্রা, অনেক কম। আবার হিলিয়ামেরটা দেখো -240°C, এটা তাপমাত্রা কিন্তু অনেক কম। পরিবেশের তাপমাত্রা কত, ধরো 30 ডিগ্রি থাকে না আমাদের, মানে এখন তো গরম গরম থাকে, 26 ডিগ্রি, 25 ডিগ্রি, 30 ডিগ্রি এরকম থাকে।
পজিটিভ 30 ডিগ্রি সেলসিয়াস মানে অনেক বেশি না এদের চেয়ে? অনেক বেশি। আর আমরা কি জানি উৎক্রম তাপমাত্রা বেশি গেলে তাপমাত্রা আরো বৃদ্ধি পাইতে থাকে, জুল থমসনের উল্টাটা হয়, তাপমাত্রা বৃদ্ধি পাইতে থাকে। তার মানে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস বাই ডিফল্ট কেমন? উৎক্রম তাপমাত্রা বেশি আছে না তাপমাত্রা, তার মানে তারা বাই ডিফল্ট কি ঠান্ডা নাকি গরম? উৎক্রম তাপমাত্রা বেশি হলে কি তাপমাত্রা বাড়তে থাকে, তার মানে তারা বাই ডিফল্ট গরম থাকে। এজন্য এখানে লেখা থাকে দেখো হাইড্রোজেন আর হিলিয়াম মাছ হটার, গরম। গরম থাকা মানে কি তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা বাড়া মানে কি আয়তন বাড়ছে, আয়তন বাড়া মানে কি তারা নরমালি গ্যাসীয় থাকতে চায়, অনেক বেশি পরিমাণে গ্যাসীয় থাকতে চায়। আয়তন কমলেই না তারা কি হবে, তরল হবে, কাছাকাছি আসবে। তো তার মানে এদের যেহেতু উৎক্রম তাপমাত্রা অনেক কম, তো এরা সাধারণত গ্যাসীয় অবস্থায় থাকতে চায়, এরা তরল হতে চায় না। এজন্যই এই দুইটাকে নরমালি তরলীকরণ করা সবচেয়ে কঠিন। তরলীকরণ করা কি সবচেয়ে কঠিন, এটা কিন্তু একটা অবজেক্টিভ। হ্যাঁ, তরলীকরণ করা সবচেয়ে কঠিন। আচ্ছা, এটা দেখলাম। এছাড়া আইডিয়াল গ্যাসের বিষয়টা কি? আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস তো বাস্তবতার সাথে কোনো মিল নেই, সো কোনো প্রভাব ওর মধ্যে খাটবে না, ওর মধ্যে কোনো চেঞ্জ হবে না, শেষ। আর এটা হচ্ছে মোস্ট গ্যাসেস, ম্যাক্সিমাম গ্যাসের উৎক্রম তাপমাত্রা অনেক বেশি থাকে, এজন্য মানে পরিবেশের চেয়েও বেশি থাকে, পরিবেশের তাপমাত্রা রুম টেম্পারেচারের চেয়েও বেশি থাকে। তো এই জন্য মানে দেখো উৎক্রম তাপমাত্রা ধরো 40 ডিগ্রি সেলসিয়াস, পরিবেশের তাপমাত্রা 30, তাহলে উৎক্রম তো ক্রস করে না, উৎক্রমের নিচে না, তার মানে তারা ঠান্ডা থাকবে, জোল থমসন প্রভাব, ঠান্ডা থাকবে, তাপমাত্রা কম থাকবে, এই জন্য তারা মাছ কুলার থাকে, এই আর কিছু না। ওকে, এরপর তরলীকরণের শর্তটা পড়ি আর কি। হ্যাঁ, তরলীকরণের দুইটা শর্ত আছে, দুইটা শর্ত জানতে হইলে আগে এই দুইটা কথা জানতে হবে। ক্রান্তি বা সন্ধি তাপমাত্রা, আর এটা হচ্ছে ক্রান্তি বা সন্ধি চাপ। হ্যাঁ, আচ্ছা, ক্রান্তি তাপমাত্রা কি আসো পড়ি। যে তাপমাত্রার উপরে গ্যাসটি থাকলে তখন এর উপর যত চাপ প্রয়োগ করা হোক না কেন একে তরলে পরিণত করা যায় না। আচ্ছা, এই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ধরো একটা মিনিমাম টেম্পারেচার আছে, এই টেম্পারেচারের উপরে যদি তুমি নাও, তখন এর উপরে যাই চাপ দাও না কেন, কারণ আমরা কি জানি চাপ বাড়াইলে আয়তন কমে, তখন সে তরলে পরিণত হওয়া উচিত। বাট একটা মিনিমাম টেম্পারেচার আছে, এই টেম্পারেচারের উপরে নিলে যতই তুমি চাপ দাও না কেন তাকে তরলে পরিণত করা যায় না। তাহলে ওই মিনিমাম টেম্পারেচারে রাখলেই তাকে তরলে পরিণত করা যাবে। ওইটাকে মানে ওই তাপমাত্রাকে, মানে ওইটা তো মিনিমাম না, ম্যাক্সিমাম তাপমাত্রা আর কি। হ্যাঁ, দেখো ধরো একটা তাপমাত্রা, একটা গ্যাসের ক্রান্তি তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ধরো, তাহলে ম্যাক্সিমাম 40 ডিগ্রির উপরেও যদি যাই, 41-42-এও যদি যাই, তারপর যতই চাপ দেই না কেন এটাকে আর তরলে পরিণত করা যাবে না। তাহলে ক্রান্তি তাপমাত্রাটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম তাপমাত্রা। আচ্ছা, তাহলে যে তাপমাত্রার উপরে কোনো গ্যাসকে যদি নিয়ে যাই, তখন এর উপর যতই চাপ প্রয়োগ করি না কেন তার আয়তন কমবে না, তরলে পরিণত হবে না। তখন আমরা তাকে বলি হচ্ছে ক্রান্তি বা সন্ধি বা সংকট তাপমাত্রা। সি দিয়ে প্রকাশ করা হয় একে আর কি, টিসি। টিসি মানে হচ্ছে টেম্পারেচার ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল টেম্পারেচার, সি দিয়ে ক্রিটিক্যাল, টি দিয়ে টেম্পারেচার। আচ্ছা, ক্রান্তি চাপ কি? ক্রান্তি চাপ হচ্ছে মিনিমাম যে চাপ দিলে তাকে তরলে পরিণত করা যায়, মিনিমাম যে চাপ দিলে তাকে তরলে পরিণত করা যায়। অবশ্যই সেই তাপমাত্রাটা কি হইতে হবে, ক্রান্তি তাপমাত্রা রাখতে হবে। তাহলে কোনো গ্যাসকে ক্রান্তি বা সন্ধি তাপমাত্রা রেখে, ক্রান্তি তাপমাত্রা কি হাইয়েস্ট টেম্পারেচার, এর চেয়ে বেশি নেওয়া যাবে না, তাহলে হাইয়েস্ট ক্রান্তি তাপমাত্রা রেখে গ্যাসটির উপর সর্বনিম্ন মিনিমাম যে চাপ দিলেই আমরা কি পাবো, গ্যাসটিকে তরলে পরিণত করা যায়, তাকে বলবো ক্রান্তি, সন্ধি বা সংকট চাপ। তো এটাকে আবার পিসি, ক্রিটিক্যাল প্রেসার হিসেবে চিহ্নিত করা হয়। তো দেখো তরলীকরণের সূত্র কি? তরলীকরণের সূত্র হচ্ছে দুইটা। প্রথমত গ্যাসটির তাপমাত্রা হ্রাস করে সংকট তাপমাত্রায় নিতে হবে, কারণ হাইস্ট তাপমাত্রা তরলে পরিণত করার জন্য কোনটা, সংকট তাপমাত্রা। হ্রাস করে সংকট তাপমাত্রা বা ক্রান্তি বা সন্ধি তাপমাত্রায় নিতে হবে, ক্রিটিক্যাল টেম্পারেচার, টিসি। আর দ্বিতীয়ত গ্যাসকে ক্রান্তি বা সন্ধি তাপমাত্রার নিচে রাখো বা ওইখানেই রাখো, সমস্যা নাই, রেখে উপযুক্ত বা মিনিমাম একটা চাপ প্রয়োগ করতে হবে, ওটাকে আমরা বলি কি ক্রান্তি বা সন্ধি বা তোমার সংকট চাপ। তাহলে এটাকে বলি পিসি। ঠিক আছে, এই দুইটা কথা আমরা জেনে ফেললাম। এখন আগে খুব মুখস্থ টাইপের জিনিসপত্র আসতো আর কি, এই যে এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য, এগুলো একটু মুখস্থ, এগুলো আসছে তো পরীক্ষায় বিভিন্ন সালে, এগুলো এই জন্য দেওয়া আর কি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে দেখো কার্বন ডাইঅক্সাইডের ক্রান্তি, সন্ধি বা সংকট তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। কার্বন ডাইঅক্সাইডের ক্রান্তি, সন্ধি বা সংকট চাপ হচ্ছে 72.9 অ্যাটমসফিয়ার। কার্বন ডাইঅক্সাইডের ক্রান্তি বা সন্ধি বা সংকট আয়তন হচ্ছে 95.65 মিলিলিটার পার মোল। এই আয়তন কিভাবে বের করবো? ওই যে পিভি ইকুয়াল টু এনআরটি, পি আর টি তে বসাই দিলেই ভি এর ভ্যালু চলে আসবে, সিম্পল। এরপর দেখো হাইড্রোজেনের সংকট তাপমাত্রা হচ্ছে -240 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো তো ভাইয়া, হাইড্রোজেনের সংকট তাপমাত্রা -240, এর চেয়ে বেশি তাপমাত্রা দিলে তারা কিন্তু তরলে পরিণত করা যায় না, তাই না? তাহলে একটু খেয়াল করো তো, এটা কি অনেক কম না? এটা অর্জন, এর চেয়ে কম তাপমাত্রায় নেওয়া বা এই তাপমাত্রায় নেওয়া কি অনেক ডিফিকাল্ট না? এজন্যই তো ওকে তরলে পরিণত করা অনেক কঠিন। হিলিয়াম একটাও সেম, হ্যাঁ, কাছাকাছি। তারপর দেখো চাপ দেওয়া আছে 12.8 অ্যাটমসফিয়ার,
আয়তন দেওয়া আছে 64.51 মিলিলিটার পার মোল। অক্সিজেনের ক্ষেত্রে দেখো সংকট তাপমাত্রা হচ্ছে -118, এখানে একটু ডিজিটটা ভুল আছে, -118, একটু লিখে দিই, এটা না, -118.8 ডিগ্রি সেলসিয়াস, এটা অক্সিজেনের ক্ষেত্রে। চাপ হচ্ছে 49.7 অ্যাটমসফিয়ার, আয়তন হচ্ছে 74.42 মিলিলিটার পার মোল। হ্যাঁ, তো চলো কয়েকটা অবজেক্টিভ দেখি। দেখো এগুলো অনেক আগেই আসছে, হ্যাঁ অনেক আগে। অক্সিজেন গ্যাসের ক্রান্তি তাপমাত্রা এই যে দেখো -118.80 ডিগ্রি সেলসিয়াস। হাইড্রোজেন গ্যাসের ক্রান্তি চাপ একটু আগে বললাম 12.8 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্রান্তি তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস, শুরুতেই পড়ছি আমরা। হ্যাঁ, হাইড্রোজেন গ্যাসের ক্রান্তি তাপমাত্রা হচ্ছে -240 ডিগ্রি সেলসিয়াস। তো মোটামুটি দেখো এগুলো কিন্তু খুব পুরান সালে আসছে আসলে। হ্যাঁ, এখনকার দিনে আসলে এগুলো একটু কম আসে, এখনকার দিনে একটু ক্রিয়েটিভ কোশ্চেন বেশি আসে। হ্যাঁ, ওকে, তো আমরা একটু জিনিসপত্র পড়লাম, তাহলে আমরা শুরু থেকে আসলে কি কি পড়লাম একটু যদি সামারি আমরা ছোট করে দেখি। আমরা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বগুলো পড়লাম, ওই গতিতত্ত্বের মধ্যে আমরা CRMS পড়লাম, সি এভারেজ পড়লাম, CMP মোস্ট প্রবাবল বা সম্ভবতম বেগ পড়লাম। এগুলার মধ্যে সম্পর্ক বের করলাম, কে বড়, RMS বড়, তারপর এভারেজ, তারপর MP। এগুলো আমরা শিখলাম, কোন সূত্র কিভাবে ব্যবহার করবো, এম এর ভ্যালু কেজিতে ব্যবহার করবো কিনা, কিভাবে কি নাকি সবগুলোই আমরা দেখলাম। দেখার পাশাপাশি এখান থেকে আমরা নরমাল গতিশক্তি বের করা শিখলাম, মানে মোট গতিশক্তি যেটা সেটা বের করা শিখলাম। সেটা কিভাবে করব, EK = 3/2 nRT। হ্যাঁ, মূল সংখ্যা চলে আসবে এখানে। যদি গড় গতিশক্তি বলা হয়, গড় গতিশক্তি EK ড্যাশ বলবো আর কি, ধরো। হ্যাঁ, এটাকে আমরা 3/2 R/NA অ্যাভোগাড্রোর সংখ্যা ইনটু টি এভাবে নিয়ে আসবো। কারণ কি, গড় গতিশক্তি হলো একটা অণুর জন্য, আর একটা অণুর জন্য ধ্রুবকটা আর থাকে না, সার্বজনীন গ্যাস ধ্রুবক থাকে না, তখন আসে কি বোল্টজম্যান ধ্রুবক কে, কারণ কে = আমরা জানি R/NA। এখন যদি x সংখ্যক অণুর জন্য হইতো তখন আমরা কি বলতাম, ইকে x সংখ্যক অণুর জন্য তখন আমরা বলতাম 3/2 xkt বা 3/2 x R/NA ইনটু টি। এভাবে আসলে সবকিছু বের করা যায়। পাশাপাশি আমরা একটা নিউ টপিক পড়লাম, সেটা হচ্ছে জুল থমসন প্রভাব, যেটা আসলে কোথায় কাজে লাগে, তরলীকরণে কাজে লাগে। এটা ছাড়া আমরা সংকট তাপমাত্রা, ক্রিটিক্যাল টেম্পারেচার, সংকট চাপ, সংকট আয়তন, এই সব জিনিসপত্রগুলো পড়লাম। উৎক্রম বা ইনভার্সন তাপমাত্রাগুলোও পড়লাম। মানে মোটামুটি আমরা অনেক কিছুই কিন্তু পড়লাম। উৎক্রম মানে উল্টা। ক্রিটিক্যাল টেম্পারেচার কি, মিনিমাম যে তাপমাত্রার উপরে গেলে আর যতই চাপ প্রয়োগ করো তরলে পরিণত করা যায় না। চাপটা কি, ক্রিটিক্যাল টেম্পারেচারে রেখে মিনিমাম যে পরিমাণ চাপ দিলে তোমার ওকে তরলে পরিণত করা যায়। আর ক্রিটিক্যাল টেম্পারেচার কিন্তু মিনিমাম ভ্যালু না, এটা ম্যাক্সিমাম ভ্যালু, মানে এর উপরে ভ্যালু গেলে কিন্তু আর তাকে তরলে পরিণত করা যাবে না। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে একটা ম্যাক্সিমাম ভ্যালু, আর ক্রিটিক্যাল চাপ যেটা সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু। হ্যাঁ, এইভাবে করেই জিনিসপত্রগুলো চলে আসে। সো মোটামুটি আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি তোমরা এই টপিকগুলো বুঝতে পারছো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।